এর ভবিষ্যৎ কি। শীতের শুরুতে সেটা দেখারই ভিড় হয়। ছবি না তুলতে হলে তখন লোকজন আর আসবে না। খাতায় কলমে পশ্চিমবঙ্গে বর্ষা শুরু, কিন্তু এখনও অবধি সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। বর্ষা ঋতুতেই অনেক পাখি এবং প্রাণীদের প্রজননের সময়। সেই নিয়ম মেনেই পাখিরা এবং প্রাণীরা শুরু করে দিয়েছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসার। জুলাইয়ের প্রথম সপ্তাহতেই আমি তাই বেরিয়ে পড়েছি বর্ষাতে কি কি পাখি পাওয়া যায় তার উদ্দেশ্যে। মেনলি দেখতে যাচ্ছি জলে যে পাখিগুলো থাকে সেই পাখিগুলোকে। আমার গন্তব্য আজ পূর্বস্থলীর অক্সবো লেক। আমি যথাসময়ে পূর্বস্থলী পৌঁছে গেছিলাম এবং পূর্বস্থলী স্টেশনের বাইরে টোটো পাওয়া যায় অক্সবো লেক যাওয়ার। সেই টোটো নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পূর্বস্থলীর পাখিরালয়ের উদ্দেশ্যে। পাখি দেখার সবথেকে ভালো সময় সকালবেলাটাই। তখন সকাল 7টা বাজে। আমি ভেবেছিলাম যে অনেক দেরি করে ফেলেছি, আর একটু আগে আসতে পারলে ভালো হতো। সেই তাড়াহুড়োতে টোটোতে উঠে পড়েছিলাম। ভেবেছিলাম পাখিরালয়ের সামনে যে দোকানগুলো আছে সেখান থেকে কিছু শুকনো খাবার এবং জল কিনে নেব, কিন্তু আমার কপাল খারাপ ছিল। সেদিনকে দোকানগুলো বন্ধ ছিল এবং জল খাবার ছাড়াই আমাকে বোটে উঠতে হয়েছিল। ঠিক করলাম যে কয়েক ঘন্টারই তো ব্যাপার, ছবি তোলা শেষ হলে বেরিয়ে এসে খেয়ে নেব। পাখিরালয়ে থাকার জন্য একটা সরকারি গেস্ট হাউস আছে, যেটাকে অনলাইনে বুকিং করতে হয়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই 2তলা গেস্ট হাউসটা সরকারি গেস্ট হাউস। এছাড়াও এখানে আরও অনেক গেস্ট হাউস আছে। আজ সেগুলো দেখানো সম্ভব হলো না, আগামী কোনো দিন সুযোগ পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই দেখুন, কথা বলতে বলতে অক্সবো লেকের ফেরিঘাটের কাছে এসে পৌঁছে গেছি। প্রথমেই যে জিনিসটা আমার চোখে পড়ল, একটা কলার ডাবের বাচ্চা মাঝিরা যেখানে বসে থাকে তার ঠিক ওপরে। এই যে দেখতে পাচ্ছেন অক্সবো লেক, এটি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে সেজে ওঠে। আজ যেমন বর্ষার মেঘে এটাকে ঢেকে ফেলেছে। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন মানুষ, আবার একটা নতুন গল্প। আজকে আমি রয়েছি পূর্বস্থলীতে। মেনলি এসছি পূর্বস্থলীতে বর্ষাকালে কি কি পাখি পাওয়া যায় তার জন্য। সাথে রয়েছে আমার গাইডও। তো আজকে তার সাথেও কথা বলবো, তার থেকে জেনে নেব যে পূর্বস্থলীতে বর্ষাকালে কি কি পাখি পাওয়া যায় এবং সে কিভাবে এই পেশায় আসে, কতদিন ধরে কাজ করছে এবং এর ভবিষ্যৎ কি, এই সব ব্যাপারে। সময় নষ্ট না করে আমাদের নৌকা এগিয়ে চলল লেসার হুইসলিং ডাকের দিকে, যেখানে তাকে পাওয়া যেতে পারে। সম্ভাবনা খুব কম ছিল, যেটা এখানে আসার আগেই আমি শুনেছিলাম। তবুও চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমরা এগিয়ে চললাম সেই দিকে। বিস্তর খোঁজাখুঁজি করেও আমরা তার দেখা পেলাম না, কারণ বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছিল এবং মা তার বাচ্চাগুলোকে নিয়ে পানাকচুরির মধ্যে বা পাটক্ষেতের মধ্যে লুকিয়েছিল। তাই এদের দেখার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে এসেছিল। আমরা তাই ব্রোনচুইং জাকানা এবং লিটল গ্রেভের দিকে অগ্রসর হতে লাগলাম। যেতে যেতে একটা ঘটনা ঘটেছিল, সেইখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। আমি কখনোই ভাবিনি যে এই পাখিটার সাথে এইভাবে এইখানে দেখা হয়ে যাবে। আমি বেশ খুশি ছিলাম, কারণ প্রথমবার আমি এই পাখিটা দেখছি। এতদিন ফটোগ্রাফি করেছি, কিন্তু এই পাখিটা আমার চোখের সামনে আজ পর্যন্ত আসেনি। চলুন আপনাদেরকেও দেখাই। শুরুতেই প্রথম দিকে গেছিলাম লেসার হুইসলিং এর দিকে।
কিন্তু সেটা দেখা খুব চাপের। তো তারপরে হঠাৎ নজরে আসে যে ফিঙের সাথে কোনো একটা পাখির মারামারি হচ্ছে। তো তারপর দাদাকে জিজ্ঞেস করতে দাদা বলল যে ওখানে বাবুইয়ের বাসা আছে। আমি বললাম চলো দেখি, কারণ আমার একটু সন্দেহ ছিল যে এটা আমরা যে বায়া ওয়েবার দেখি বায়া ওয়েবার নয়, হতে পারে স্ট্রিক্ট হতে ওয়েবার বা ব্ল্যাক ব্রেস্টেড ওয়েবার। তো আহ, ছবি খুব ভালো একটা আসেনি, কিন্তু ভিডিও একটুখানি করেছি যাতে পাখিটাকে আইডেন্টিফাই করা যায়। আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে বলুন এটা কি পাখি। তো এবার ওই জায়গায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এবার এগিয়ে যাচ্ছি, যেখানে প্রেজেন্টেল জাকানা, লিটিল গ্রেভ এদের বাচ্চা রয়েছে, সেইগুলো দেখার জন্য। তো চলুন দেখি দেখতে পাই কিনা। আর নৌকায় যেতে যেতে দাদার সাথে কথা বলছি, দাদার থেকে জানছি বিভিন্ন কথা। এবার আমি চেষ্টা করব আহ, সেই দাদাটা কে তাকে সামনে নিয়ে আসার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ আমি রয়েছি শাহাবুদ্দিন দার বোটে রয়েছি, শাহাবুদ্দিন দার সাথে ঘুরছি। ঘুরতে ঘুরতে অনেক কথা বলবো, অনেক কিছু জেনে নেব, এবং পূর্বস্থলীতে বর্ষার কি পাখি রয়েছে, এখন কি পাওয়া যাচ্ছে, এখন কিসের ছবি হবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং ছবি তোলার চেষ্টা করব। অলরেডি আমি অনেকটা লেট করে এসেছি, লেট করে বলতে আগামী গত সপ্তাহে যদি আসতাম তাহলে আর একটু ভালো ছবি করার চান্স ছিল, কারণ সেই সময় লেজার হুইসলিং ডাকের ছবি হচ্ছিল। ফেসবুকে আমি অনেকেরই পোস্ট দেখেছি। তো দেখা যাক আজকে আমি লেজার হুইসলিং ডাক পাই কিনা, চান্স খুব কম, শাহাবুদ্দিন দা সেই কথাই বলল। তো সেটাকে দেখে নিয়ে আমি এগোবো। লিটিল গ্রেভ এবং ব্রোঞ্জ উইং জাকানা বাচ্চা সমেত ছবি হচ্ছে তার দিকে। তো চলুন এগিয়ে যাই এবং দেখি যে কিসের কিসের ছবি করতে পারছি। তো শাহাবুদ্দিন দার সাথে চলুন কথা বলা যাক, দেখি শাহাবুদ্দিন দার অভিজ্ঞতা আজকে শুনি। সবার আগে তোমাকে যে প্রশ্নটা করব, এই পেশায় তোমার আসা কিভাবে? আমরা আগে মাছ ধরতাম। মাছ যখন ধরতাম তখন হয়তো অনেক কাজ তো দেখতাম, অতটা আমরা গুরুত্ব দিতাম না। তা আমরা তখন বোট কম ছিল, অনেকে নৌকা কম ছিল। তা এক দাদা এসেছিল, সে বোট পাইনি। তা আমি মাছ ধরবো বলে গঙ্গাধারে এসেছি। তা সেই দাদা আমাকে বললো, দাদা আমাদের একটু নিয়ে যাবে? তারপর সেই দাদা আমাকে বললো যে দাদা আমাদের একটু ঘোরাবে। আমি সেই দাদাকে বলি, না দাদা আমি যাইনি কোনোদিন, আর আমি যাব না। তা আমি মাছ ধরতে বেরোচ্ছি। দেখলো, না দাদা তোমাকে আমি যেটা তোমার পারিশ্রমিক মানে মজুরি সেটা আমরা দেবো, তা তোমরা চলো। তা সেই দাদা আমাকে জোর করে নিয়ে গেল। আমি গিয়ে দেখছি আমাদের জলে গঙ্গার মাঝে এক ধরনের পাখি, যে নিশা মানে তোমার যে লাল মাথা হাঁস, ওই রাঙামুড়ি। রাঙামুড়ি, ওই পাখিটাকে দেখছি দেখছি খুব সুন্দর। তা আমারও তখন ভালো লাগছিল যে না এত সুন্দর পাখি। তা সেই দাদা তারপরের দিন মানে সে পাখির ছবি তুলে আসলো। আমি সারা রাত চিন্তা করছি, তাহলে এরকম পাখিও আমাদের ওখানে আছে, আর এত সুন্দর সুন্দর পাখি। তা যাক, সে দাদা আবার তারপর দিন আমার সঙ্গে চলে গেল গঙ্গায় রস পেরে তুলতে।
অস্পেরে তুলতে যাচ্ছে, তখনও আমি দাদাকে বলছি, দাদা কিন্তু আমি সোদগঙ্গায় কোনোদিন যাইনি। তা আমাকে ওই দাদা ভদ্রলোক বলে, সাহাবুদ্দিন তুমি ভয় পাবে না, আমরা তো আছি সঙ্গে, তোমাকে তো আমরা নিয়ে যাচ্ছি সাহস করে, তুমি শুধু নৌকাটা চালাবে, আমরা যেভাবে বলবো তুমি সেভাবে যাবে। আর আমরা যে সাইডে তোমাকে দাঁড়াইতে বলবো, যে এই সাইডে দাঁড়াও, সূর্যটা পেছনে রেখে তুমি সেইভাবে দাঁড়াবে। সামনে যেন যে জায়গায় দেখবে গাছপালা আছে, পাখিটা মিডলে বসে থাকবে, আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়, যেরকম জায়গায় দাঁড়াইতে হলো সেইভাবেই দাঁড়িয়ে থাকবে, আমরা ঠিক ছবি তুলবো। তারপরে গিয়ে দেখলাম অস্পেরা পাখিটা একটা বড় মাছ ধরে নিয়ে চলে আসলো, এসে বসে বসে একটা কাঠের উপর বসে বসে খাচ্ছে। আমিও দেখলাম, দেখার পর আমারও ভালো লাগলো। আমার সেই দাদা ফোন নাম্বার নিয়ে যায়, নিয়ে গিয়ে তখন আমার কাছে ওই দু একটা লোকজন, মানে দু একজন আমাদের মতো আসতে লাগলো, আস্তে আস্তে শুরু হয়ে গেল। আমি এই লাইনে যখন 2 বছর আমার বয়স হয়ে গেল, তখন আমারও একটা নেশা হয়ে গেল। তখন সারাদিন পড়ে থাকতাম পাখির পিছনে, যেগুলো পাখি আছে সেইগুলোই খুঁজতে বেরোতাম, কোথায় পাখি আছে কোথায় কি আছে দেখতাম। দেখে দেখে আস্তে আস্তে 2 বছর পর তারপরে তন্ময়ের সঙ্গে পরিচয় হলো। তন্ময়ের সঙ্গে যখন পরিচয় হলো, ও তখন আমার সঙ্গে আসতে লাগলো, আমি ওর সঙ্গে থাকতে লাগলাম, সময় দিতে লাগলাম। আস্তে আস্তে ওরও যা কিছুটা ছবি তুলে অনেকটা এগিয়ে গিয়েছে, এবং ওর দৌলতে আমিও অনেকটা এগিয়ে গেলাম। তা এখন বর্তমান এই পর্যন্তই আমাদের ছবি তোলা, মানে কাজটা করি। হ্যাঁ, এরই কখন কোন সময় কোন পাখির ছবি হয় আমাদের হয়তো এখন জানা হয়ে গেছে, আমরা ঠিক সিজনে সিজনে যখন যেটা হয় তখন সেটাই খুঁজে বেড়াই। কোনো সময় হয়তো ডাঙায় প্যারাডাইসে হয়, সব চিন্তা করি এবারে হয়তো প্যারাডাইস খুঁজবো, মোনার খুঁজবো, সেগুলো ডাঙায় খুঁজি, সেগুলো পাই, সেগুলো ছবি করাই, এবং এখনও করাচ্ছি। এখন যেরকম জলের পাখি ফেজেল, মানে বঞ্জিন জাকানা, ফেজেল টেল জাকানা, নিটেল গ্রিপ, নিশার হুসলিং, এরা এই সময় বাচ্চা দেয়। এখন এদেরকে খুঁজি কোথায় মানে বাচ্চা দিতে। বর্ষায়, এখন মানে বর্ষায় যে পাখি পাওয়া যায় সেগুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলোই পাওয়া যায়। এরপরে এই এর বর্ষা যে বর্ষা তো এখন চলছে, এখনো বেশ কিছুদিন ধরে ছবি হবে, চলবে। হয়তো প্রেজেন্টেল জাকানার ছবিও হ্যাঁ, আবার কদিন পর খবর থেকে শুরু পাবো। হবে। আচ্ছা। তারপরে হবে আবার তোমার দুর্গাপুজোর আগে আগে থেকে ওই যে রেড মুনিয়া, রেড মুনিয়া। রেড মুনিয়া শুরু হয়ে যাবে। রেড মুনিয়া শুরু হয়ে যাবে মানে দুর্গাপুজো, রেড মুনিয়া শুরু হয়ে যাবে মানে ফের অস্পেরে শুরু হয়ে যাবে। তারপর আমাদের ফের শীতের সিজন পড়ে, মানে শীতের পাখি চলে আসবে। আর শীতের সময় খুব বেশি ভিড় হয়। হ্যাঁ, প্রচুর ভিড় হয় শীতের সময়। তখন আমাদেরই বুকে নিতে হলে মোটামুটি 1-1.5 মাস আগে থেকে অনেকে বুকিং করে ফেলে। কারণ সেই সময় ছুটিরও সময় থাকে, এবং হ্যাঁ সেই সময় এত কষ্ট হয় না রোদ্দুরে, এবং পাখিও দেখা যায় প্রচুর। আমরা আমরা যারা ছবি তুলি তারা তো আসি, এছাড়াও অন্যান্য সাধারণ পর্যটকরাও আসে এই হ্যাঁ আসে, রাঙামুড়ির ছবি দেখতে। হ্যাঁ এসব পাখি দেখতে অনেকেই আসে, সাধারণ লোকজন আসে। দাদাকে আর একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা খুব জরুরি। সব জায়গায় এই জিনিসটা করা উচিত, যেখানে যেখানে পাখি রয়েছে, বা আমরা বা সাধারণ মানুষদেরও এই ব্যাপারে ভাবা উচিত। যেটা হচ্ছে যে আহ, আমরা যে বন্যপ্রাণকে ভালোবাসি, এরও এদেরকে সংরক্ষণ করার জন্য আমরা কতটা সচেষ্ট, বা পূর্বস্থলীতে যে বোর্ডম্যান রয়েছে তারা কতটা চেষ্টা করছে এখানকার বন্যপ্রাণ মানে পাখিদেরকে রক্ষা করার জন্য। এখানে এলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর সংখ্যক পাখি রয়েছে, সংরক্ষণ তো অবশ্যই হচ্ছে, বা এদের ওপর নজরদারি অবশ্যই হচ্ছে, যার কারণে পাখিরা এখানে নির্ভয়ে রয়েছে। তো সেই জিনিসটাই শাহাবুদ্দিনদার মুখ থেকে শুনে নেব, যে এখানে তার জন্য কি ব্যবস্থা করেছে। ওই পাখি সংক্রমণ বলতে আমাদের এখানে যে ফাঁস জাল পাতে, অনেকে মানে ধানের বীজ পাতলেও জাল দেয়, কিন্তু সবাই ফলো রাখে যাতে পাখি জালে না পড়ে। আর জালে পাঁচাত পড়ে গেলে আমরা তো অ্যাকচুয়ালি আমরা যতজন আছি এখানে বাডিংয়ে কাজ করি, সবাই মিলে তো আমরা সবসময় নজর রাখি কোথাও পাখি জালে বেঁধেছে কি কী হচ্ছে, কোনো পাখি যদি কিছু হয়ে যায় সেখানে আমরা উদ্ধার করি। তারপরে আমাদের এখানকার জনগণ মানে সাধারণ মানুষ, ওরাও হেল্প করে, ওরাও চায় না যে পাখির কোনো ক্ষতি হোক, কেউ পাখি ধরুক। কেউ যদি পাখি ধরতে আসে, মানে যারা ধরে, যারা পয়সা যদি এলাকায় ঢুকে যায় তাদেরকে আমরা তাড়িয়ে দিই এলাকা থেকে, যে এলাকায় পাখি ধরা হবে না, আমরা পাখি ধরতে দেবো না। তা এইভাবে আমরা এদেরকে রক্ষা করি, যতটা পারি রক্ষা করার চেষ্টা করি।
যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারাও দেখে থাকবেন যে পূর্বস্থলীতে পাখির ব্যাপারে এখানকার লোকজন প্রচণ্ড রকম পজেসিভ। কারণ যে এই পাখি বা এই প্রকৃতি তাদের যদি অন্ন যোগায়, এবং শুধু তাই নয়, প্রকৃতিটাকে রক্ষা করার দায়িত্বও আমাদের। তো সেটাও যেমন রয়েছে, এবং এটাও রয়েছে যে এখানে এই পাখি দেখিয়েই এরা সারা বছর ইনকাম করে। সুতরাং পাখি এদেরকে অন্ন যখন দিচ্ছে কোনো না কোনো ভাবে, কেনই বা এই প্রকৃতিকে মানুষ ধ্বংস করতে যাবে, বা কেউ ধ্বংস করতে এলে কেনই বা এরা প্রতিরোধ করবে না? শুধু এইখানেও নয়, অনেক জায়গায় এরকম ভাবে প্রচুর গাইড চলে এসছে যারা পাখি দেখিয়ে উপার্জন করে, এবং এই দিকটা একদিকে ভালো, কারণ তাদের নজরে পাখিগুলো থাকে, এবং কোনো চোরা চালানকারী বা যারা ফাঁদ পেতে পাখি ধরে বিক্রি করে, তাদের হাত থেকে এই অবলা পাখিগুলো বাঁচতে পারে। তো এদের এই কাজটাকে সত্যি বলা যায় যে সমাজ এবং প্রকৃতির কাছে একটা দৃষ্টান্তমূলক কাজ, যে প্রকৃতি এবং পাখি এবং প্রাণীদের এরা রক্ষা করে চলেছে। তো আসুন আমরাও চেষ্টা করি এদের সাথে সহযোগিতা করার এবং আমাদের এই প্রকৃতিকে বাঁচানোর। দাদার সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছিলাম লিটল গ্রেভ যেখানে থাকে সেই স্পটটায়। 3টে বাচ্চা নিয়ে একটা লিটল গ্রেভ ফ্যামিলি সেইখানে ছিল। দাদা চেষ্টা করছিল যাতে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় সেইভাবে ছবি করানোর, যেটা একটা অভিজ্ঞ এবং নিপুণ গাইডের দক্ষতা। অনেকের থেকেই শুনেছিলাম শাহাবুদ্দিনদার ব্যাপারে, আজ আমি নিজেই পরিচয় পেয়ে গেলাম শাহাবুদ্দিনদার দক্ষতা এবং নিপুণতার। আরেকটা প্রশ্ন করি, যেটা এর আগে পূর্বস্থলী নিয়ে ব্লগগুলোতেও আমি করেছিলাম। আমি ডেসক্রিপশনে সেই ব্লগগুলোর লিংক দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন সেই ব্লগগুলোকে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে পূর্বস্থলীর অক্সবো লেক, চুপির চর, এর ভবিষ্যৎ কি? কারণ দিন যাচ্ছে, প্রকৃতি দূষিত হচ্ছে, এবং মানুষ উন্নত হওয়ার সাথে সাথে প্রকৃতি অনেকটা ধ্বংস পাচ্ছে। তো সেই দিক থেকে এইখানকার যারা আমাদের ছবি তোলায় বা বোটে করে ঘোরায়, সেই দাদাদের মুখ থেকে জানতে চাই যে এখানকার ভবিষ্যৎ কি? মানে পূর্বস্থলীতে আগামী বছরগুলো কেমন যেতে পারে? এখানে কি ছবি তোলা আগামী বছরগুলোতে যাবে, নাকি আগামী বছরগুলোতে এরকম কোনো কিছু হতে পারে যার জন্য আমরা ছবি তুলতে পারবো না, বা ফটোগ্রাফার যারা আসছে তারা তাদের সংখ্যা কমে গেছে কিনা, বা তাদের সংখ্যা বেড়েছে কিনা? চলুন এই কথাটাও শাহাবুদ্দিনদার মুখ থেকে শুনে নিই। না, এখন ছবি মানে ফটোগ্রাফিরা এখন প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে। কেন আগে যখন আমরা প্রথম দেখেছি এত ফটোগ্রাফির লোক আসতো না, তখন অল্প লোক আসতো। হয়তো কোনোদিন আমরা মানে যেতে পারতাম, এমন দিন ছিল হয়তো 2 দিন যেতে পারতাম না, কারণ তখন তো লোকজন কম ছিল। তা এখন ফটোগ্রাফি অনেক বেড়ে গেছে। তা সেই তুলনায় আমাদের সামনে যে দিনগুলো আসছে, এই যে কচুরিপানা যেগুলো আছে, এইগুলো যদি আরো বেড়ে যায় তাহলে আমাদের মানে ছবি তোলার দিকেও অসুবিধা হবে, এবং তখন লোকজন ছবি না তুলতে বলে তখন লোকজন আর আসবে না, এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাবে।
তা এই কচুরিপানা যদি যে কোনো কারণে যদি সরে যায়, হ্যাঁ কচুরিপানারও দরকার, হালকা দরকার, এতটা বেশি না। আর কচুরিপানা একদমই পরিষ্কার হয়ে গেলে তাহলে হয়তো অনেকে পাখি কচুরিপানাতে থাকে, আর সেই সব যারা কচুরিপানাতে থাকে সেই সব পাখিগুলোতে থাকবে না। তা আমরা চাচ্ছি যে কিছুটা থাক আর কিছুটা বেরিয়ে মানে নষ্ট হয়ে যাক। তা সেরকম কোনো আমরা দেখছি না যে পরিবর্তন কোনো করানোর জন্য। আচ্ছা, তোমায় থামিয়ে একটা কথা বলি। গত বছর আমরা যখন ছবি করতে আসি, গত বছর মানে অক্টোবর নভেম্বর, তখন প্রচুর কচুরিপানা ছিল। হুম আমরা তখন বিষ্ণুপ্রিয়া দিয়ে হয়তো হুম, এসেছি। এসেছিলেন। পরে তোমরা কিছু আহ, যারা এখানে কাজ করো তারা অনেকেই কিছু কিছু করে নিজেরা মিলে কচুরিপানা সরিয়ে কিছুটা হলেও রাস্তা করেছিলেন রাস্তা করেছিলাম মেন গঙ্গায় যাওয়ার। যাওয়ার জন্য, কিন্তু ওই যে কচুরিপানাটা এই বছর আরো মনে হচ্ছে বেড়ে যাবে। আর এই কচুরিপানা যদি বর্ষার চাপে যদি এই কচুরিপানা গঙ্গার জল যদি বেড়ে যায় মানে বেরিয়ে চলে যায় কিছু, তাহলে আমাদের অতটা অসুবিধা হবে না। আর আর যদি এই কচুরিপানা বেরোতে না পারে, আরো বেড়ে গেলে তখন আমরা আর আমাদের আর কিছু করার থাকবে না। আর পাখি এতটা কচুরিপানা থাকলে পাখি সবই দরকার, ওদের মাটিরও দরকার, জলেরও দরকার। আর কচুরিপানা অ্যাকচুয়ালি শীতের সময় এক পারে ভিড়ে যায়, মানে পাখি মাটি পায় না। আর পাখি মাটি যদি না পাই তাহলে সেসব এলাকায় পাখি আর বসবে না। মেইনলি যে হাঁসগুলো আসে, হ্যাঁ, রাঙামুড়ি বলো বা আরো যে ওর সাথে সাথে যে হাঁসগুলো অনেক, বলো। হ্যাঁ অনেকে পাখি মানে মাটির দরকার, স্যান্ড পেপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকমের স্যান্ড পেপার আছে, ওরা তো মাটি ছাড়া থাকে না। মাটি ছাড়া থাকে না। তারপরে তোমার কাস্তিচড়া, আইবিস কাস্তে যাকে ছড়া বলে, আইবিস, হ্যাঁ। লসির আইবিস, বেলাঘাটের আইবিস, এরা মাটি ছাড়া থাকে না। মাটি যদি না পায় তাহলে ওরা তো এখানে আসবে না। আর ওরা তো জলে নামে না, বেশি জলে থাকতে পারে না। শাহাবুদ্দিনদার মুখ থেকে শুনলেন আসল প্রবলেম কোন জায়গায়। আসল প্রবলেম প্রকৃতি। প্রকৃতির কাছে আমরা সবাই কিন্তু বাঁধা। এই কচুরিপানা যদি, যেটা শাহাবুদ্দিনদা বললো, কচুরিপানা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এখন যে লেকটাতে রয়েছি সেখান থেকে কচুরিপানা মাঝখান থেকে যেতে হয় মূল নদীতে, মানে যেখানে গঙ্গা, যেখানে পূর্বস্থলী রাজার মানে অস্প্রে যেখানে থাকে। তো শীতের শুরুতে সেটা দেখারই ভিড় হয়, এবং যেতে গেলে এখান থেকে যেতে হয় অথবা ঘুরে যেতে হয়। তো কচুরিপানা যদি এবছরে কম থাকে, বর্ষার জলে যদি গঙ্গা হয়ে কচুরিপানা বেরিয়ে যায়, তাহলে এই পাখিগুলো আসবে। আর অবশ্যই পাখি এলে আমরাও আসবো, আর আমরা এলে এই দাদাদের কিছু উপার্জন হবে। তো আমরাও সেই ক্ষেত্রে খুশি থাকবো যে আমরা বাড়ির কাছে, ঘরের কাছে, কলকাতা থেকে খুব কাছাকাছি কোনো জায়গায় ছবি করতে আসতে পারছি। এবং পূর্বস্থলী সেই আগে স্বমহিমায় থাকবে। তো এখন দেখার ব্যাপার হচ্ছে বর্ষার পর যে সিজন আসবে, সেই সিজনে কচুরিপানা যদি সরে যায়, তাহলে পাখিদের সংখ্যাও বাড়বে, এবং আমাদের মানে ফটোগ্রাফারদের সংখ্যাও এখানে বাড়বে। আর পর্যটন যেখানে বাড়ে সেই জায়গায় উন্নতি সবসময়ই হয়। বলো। আমার এমনি ছোট থেকে মাছ ধরার নেশা ছিল। তখন পড়াশোনা করতাম, আমি শৈবুল একসঙ্গে পড়াশোনা করেছি দুজনা। তা যখন আমি আমার বাবা মাকে বলতাম যে আমি মাছ ধরবো, নৌকা কিনবো, ডোঙা কিনবো, আমাকে কিনে দিত না। আমাকে অ্যাকচুয়ালি কোনোদিনই কিনে দিইনি। আচ্ছা আমার মা একবার বাবার কাছ থেকে জোর করে একটা টিনের ডোঙা করে দিল। আচ্ছা। সেই ডোঙা নিয়ে মাছ ধরে ধরে বেড়াতাম। তারপর আস্তে আস্তে আমি যখন একটু বুঝতে মানে বড় হলাম, বুঝতে শিখলাম, তখন ছোটবেলায় কেঁচো দিয়ে মাছ ধরতাম। কেঁচো হুম 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 পাটকাঠি নল করে, হুম হুম তখন তো শুধু বড়শি কেনার পয়সা আমরা জোগাড় করতে পারতাম না, আর বাবা মা দিত না। হুম আমরা ওই ভাবেই 10 টাকার সুতো কিনতাম, 5 টাকার বড়শি কিনতাম, হুম। কিনে ওই কেঁচো তুলতাম। কেঁচো তুলে তুলে নল ফেলা, ওটাকে নল বলে। আচ্ছা। ওইটা এই কেঁচো বড়শি লাগিয়ে জলে ফেলে দিতাম, দেখা করে লাটা মাছ ধরতাম। হুম তারপর আস্তে আস্তে ওই করতে করতে তারপরে একটা নৌকা কিনে ফেলি। কিনে তখন ওই টুকটাক জাল ফাল কিনে মাছ ধরতাম। আর আমার কাজই ছিল তখন বিকালে করে ওই মাছ ধরতে আসা জাল নিয়ে। আর ওই সবাই দেখতাম নৌকায় করে টুরিস্ট ঘোরাতো, আমি তখন দেখতাম। কিন্তু আমি বলতাম ওটা মানে কে যাবো, আমি আমার দ্বারা হবে না, আমি যাবো না।
আমি যেতাম না। ওই না যাওয়াতে একদিন কি আমার জমিতে ধানের বীজ পাতা আছে, ধানের বীজতলায় গিয়েছি, ওখানে আমার নৌকা নিয়ে গেছি, গঙ্গার ধারে বীজ পাতা থাকে, নৌকা নিয়ে বসে আছি, এক দাদা আসলো, দুজন ছিল তারা, পল্লব বলে নাম। আচ্ছা। কিন্তু পল্লব ছেলেটা সেই একবারই আমার সঙ্গে দেখা হয়েছে, আর্য পর্যন্ত মানে এখন মানে আমরা শুনি যে ছবি তোলা ছেড়ে দিয়েছে, আমি কোনোদিন দেখিনি। তার এক দাদা, তার নামটা আমি ভুলে গেলাম, সে দাদার সঙ্গে আমার দুবার দেখা হয়েছে। তারপরে তা ওই ভদ্রলোকরা যে কোনো আমাদের মাঝে মানে গাইডের মধ্যে একজনকে বুকিং করে আসে, সে তাদের সঙ্গে ডুপ্লিকেট করে, মানে অন্য লোক নিয়ে চলে যায় ওদেরকে না নিয়ে। এটা তারা নৌকা পায় না, আমার সঙ্গে দেখা মানে ওই ঘুরতে 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 আমার কাছে গিয়ে তখন আমাকে বলছে, দাদা এই ব্যাপার, তা তুমি আমাদের একটু ঘোরাও। আমি বলছি, না দাদা আমি ঘোরাইনি কাউকে কোনোদিন, আমি যাব না। আমি সে যাবো না, ওরা জোর করে আমাকে বলে, না তোমাকে যেতেই হবে, একটু 1 ঘন্টা সময় দিতেই হবে, অন্তত আমাদের মানুষের ক্ষেত্রে চলো। যাক, তাদের কথা মতো আমি গেলাম, গিয়ে দেখছি এই লালমাত হাঁসগুলো, রাঙামড়িগুলো, রেড গেস্টের প্রচার যেটা, ওরা দল বেঁধে একদম জলের মাঝামাঝি আছে, আর দেখতেও ভালো লাগছে, সুন্দর লাগছে, আর ও পাখিটা তেমনি দেখতে ভালো, দিয়ে আমারও খুব ভালো লাগছে। তখন আমার মাথায় ঢুকছে নেই যে আমি ওদেরকে নামিয়ে দেবো। আমি বলছি, না ওরা যত্ন করে ছবি তুলুক না, আমি আছি। হ্যাঁ, কিন্তু ওরা আমাকে একটা কথাই বলছে, সাবুদ্দিন দা তুমি সবসময় তোমার সূর্যটা তোমার পেছনে রাখবা, তাহলে আমরা লাইটটা ঠিকঠাক পাবো। আর আমি ওরা যা যা বলছে আমার মাথায় আমি ঢুকাচ্ছি যে তাহলে এই ধরনের এইভাবে ছবি করাই, মানে সূর্য পেছনে থাকলে পাখির ছবিগুলো ভালো হয়। দিয়ে এইভাবে আমি বিবেচনা করছি, করতে করতে থাকলো, দিয়ে যাক সন্ধ্যা হয়ে গেল, নামলো, ওরা ওদের মতো রুমে চলে গেল। তখন আমার একটা ছোট ফোন ছিল, ফোন নাম্বারটা নিল। আচ্ছা, তখন এখানে থাকার জায়গা বলতে কি ছিল? তখন থাকার জায়গা এমন কিছু ছিল না, তখন ওই সাধারণ পাবলিক বলতে কি, ওই তোমার পঞ্চায়েতের কাছে একটা স্যান্ডাল বাবু বলে একটা আছে, ওখানে দিত। আচ্ছা। আর অলোক পাল বলে এক ভদ্রলোক আছে, ওর ওখানে কটা রুম ছিল, মানে অ্যাকচুয়ালি সেটা বাড়ি। আচ্ছা। সেই সব বাড়িতে লোকজন থাকলো, মানে তখন থাকতো না, যে আচ্ছা। ফাঁকা বাড়ি ছিল, এইসব যারা আসতো তাদেরকে ওরা যোগাযোগ করে ওদের দেয়া হতো, আচ্ছা। যে তখন থাকতো। আর এখানে তখন সরকারি হিসাবে একটা মানে হয়েছিল। এই যেটা এই কাষ্ঠশালী হ্যাঁ, ঢোকার মুখে? হ্যাঁ, যেটা ঢুকের মুখে বাঁ দিকে দোতলা, ওইটা। আচ্ছা। অ্যাকচুয়ালি তখন ওইটাই আসতে পারে, ওদের বুকিং করে সরকারের লোক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন সাধারণ পাবলিক ফাঁকা পেত না। ফাঁকা পেত না। দিয়ে তারপর আস্তে আস্তে এগুলো বাড়তে শুরু হলো। রামু তখন ওই আস্তে আস্তে সেই দাদা, সেই ভদ্রলোকেই আমার ফোন নাম্বারটা 2-1জনকে দিয়ে আমাকে এই নেশাটা আমাকে সেই দাদাই অ্যাকচুয়ালি ধরিয়ে দেয়, পাখির নেশাটা। আচ্ছা। তারপর আস্তে আস্তে দেখলাম এতে থেকে তো ইনকামও আছে, নিজে ইনকামও করতে পারবো, পাখিটাও দেখতে ভালো সুন্দর লাগছে, আমারও আস্তে আস্তে ওর পাখির প্রতি ভালোবাসা হয়ে গেল, একটা সত্যি নেশা তাই, হয়ে গেল। সত্যি তাই, দিয়ে আস্তে আস্তে আমি আর অন্য লাইনে আর গেলাম না। সত্যি তাই। তখন এই পাখির নেশাটা হ্যাঁ, সত্যি এক, মানে যার তারপর কেউ থেকে যদি পাখির মন ইতে থেকে চলে আসা। ভালোবেসে ফেলে, ছাড়া যায় না। দিয়ে তারপর আস্তে আস্তে পাখির এই মানে দেখাতে দেখাতে তারপরে আস্তে আস্তে আবার ডেঙ্গাতে প্যারাডাইস যে সব প্যারাডাইস আছে, তারপর মোনার নাম আছে। হলো, যশ হলো, হ্যাঁ, প্রতিপত্তি হলো, হ্যাঁ, চেনা পরিচয় হলো। আস্তে আস্তে চেনা পরিচয় মানুষের সঙ্গে হচ্ছে, বাড়লো, বেড়ে তারপরে তন্ময়ের সঙ্গে যখন আমার পরিচয় হয়, কিভাবে তন্ময় তখন ওর বাবা মায়ের সঙ্গে আসতো। আচ্ছা। আমি হায়দার বিশ্বাস বলে একজন আছে, আমাদের এখানে গেস্ট হাউস আছে, ওকে আমি বললাম, মানে হায়দারকে বললাম, হায়দার বললো ঠিক আছে কাকা দাঁড়াও, একটা ম্যানেজ করছি। দিয়ে ওই তন্ময়ের বাবাকে হায়দার পটালো, বলে একটা মাঝে আছে, কম পয়সায় যাবে, যে দেখো। হায়দার বাবাকে বললে করে একটা করে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিল, তন্ময়ের সঙ্গে শুরু করলাম। তখন সেই আমার জীবনে প্রথম। তা তন্ময় সেই আমার বোটে যেই একদিনেই চাপলো, তা আজও পর্যন্ত ওকে দেখলাম না ফের অন্য বোটে যেতে। এবং আমি যতটা ওর পেছনে খাটি এবং ও আমার সময় দেয়, আমি ওর পেছনে সময় দিই, তা ও অনেকটা এগিয়ে গিয়েছে। এবার আমিও চিন্তা করলাম, তাহলে একে যদি এগোইতে পারি তাহলে আমিও এগোতে পারবো। তখন আমার টার্গেট থাকলো ওর ওপর, আমার সবসময় নজরই থাকতো ওর ওপর। ও কুরুস্থলীতে ঢুকলেই আমার বোটে। আর আমি তখন চিন্তা করতে, তো সারাদিন টাইম দেয়, আর সারাদিন টাইম দিলে যে কোনো একটা ছবি হবেই। আস্তে 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 ওরও নাম বেড়ে গেল, আমিও তখন আস্তে আস্তে আমার নামটাও প্রচার হয়ে গেল। এখন বর্তমান এইভাবেই আমাদের চলে যাচ্ছে। তারপরে এখন দেখি, এখন যা দেখছি পাখির বিষয়টা
যে না সারা সিজন মানে সারা বছরই যে কোনো একটা কিছু না একটা কিছু করানো যায়। হ্যাঁ, এর পেছনে সময় দিতে লেগে হবে। লেগে থাকলে সারা বছরই ছবি করানো যায়। যে সব সারা বছরই ছবি করানো যাবে, যে মানে সময় দিতে হবে এবং হ্যাঁ, খুঁজতে হবে পাখি। খুঁজতে হবে। ঠিক। জলে হচ্ছে না, ডাঙায় খোঁজো, হুম। ডাঙায় পাচ্ছ না, ফের জলে দেখো, যে কোনো একটা পরস্পর পরস্পর হচ্ছে। কিরকম আমরা সিজন শীতের সিজন উঠে যায়, শীতের সিজন উঠে গেলে তখন হয় তোমার বিটার হুম। বিটার শুরু হয়ে গেল। আচ্ছা, বিইটারও করাচ্ছ? বিটার করাই তো, কোন বিইটারটা? এই যে কোনো তুললে সকালে যেটা। ওটা তো আহ, আচ্ছা, ব্লুটেল বিইটার ওই এখানেই হয়? হ্যাঁ, এখানে জলে না, ওগুলো ডাঙায়। আচ্ছা, সে ডাঙায়। হ্যাঁ, গর্তে বাসা করে। আচ্ছা। ওই বিটারটা শুরু হয়ে গেল। আচ্ছা। বিটার শুরু যে হয়ে গেলে তখন ওই আস্তে তারপরে আবার প্যারাডাইস খুঁজতে লাগা হয়। আচ্ছা। ওই তখন প্যারাডাইস পেলাম, তার মোনার এবছরে যেরকম মোনারটাও পেয়ে গেলাম, তার মোনার হয়ে গেল। তারপরে ওই তো প্যারাডাইস শেষ হয়ে গেলে তারপরে এই যে জাকানা বিলে মানে বাচ্চা দিতে লাগলো, দিশার হোসলিং ডাক, জাকানা, গঞ্জিন জাকানা, ফেজিল জাকানা, লিটল গিরিপ, এদের এখন হচ্ছে। এরপর ফের হবে তোমার যখন কাশফুল ফুটবে দুর্গাপুজোর আগে আগে, তোমার রেড মুনিয়া। মানে আর মাস দুয়েকের মধ্যে? হ্যাঁ, রেড মুনিয়া শুরু হয়ে যাবে। মাস দুয়েকের মধ্যে রেড মুনিয়া শুরু হয়ে গেলেই রেড রেড মুনিয়া মুনিয়া শেষ হতে না হতেই হতে চলে আবার আসবে আবার চুপির অস্পের শুরু। ব্যাস, তখন ফুল সিজন হ্যাঁ, আবার শুরু। ফুল সিজন শুরু, মানে আমাদের সিজন কোনো সময় বন্ধ নেই। আচ্ছা, মাঝে হয়তো সপ্তাহখানেক কাজ হ্যাঁ, বন্ধ থাকলো। হ্যাঁ, না ওটা তো থাকবে, কিছু কিছু দিন বসে থাকতে হয়। আচ্ছা, সেই সময় ওই পাখিটাকে খোঁজা। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে এক সপ্তাহ কাজ নেই, বসে আছি, কোনো বাইরে পাখি খুঁজে বেড়াও, কোথায় কোন আচ্ছা, পাখি আছে। শাহাবুদ্দিন দা, একটা কথা বলো তো, এই যে আগে মাছ ধরতে, সে মাছ ধরে জীবিকা অর্জন করতে, আর এখন পাখি দেখিয়ে জীবিকা অর্জন করো, তো কোনটা তোমার কাছে বেশি আনন্দের লাগে? ভালো মন্দই আমি যাচ্ছি না, আনন্দ কোনটায় লাগে? আনন্দ কিন্তু পাখির এটাতেই আনন্দটা বেশি থাকে। হ্যাঁ, আমি যে পর্যায়ে আছি, আমি যদি এই পাখির গাইডলাইন ছেড়ে দিয়ে যাই, আমি অন্য আমি যেরকম আমার ব্যবসা, অনেক ব্যবসাও আছে, আমি যদি ব্যবসা লাইনে থাকি এর থেকে হয়তো আমি লাভবান বেশি হব, কিন্তু আনন্দটা থাকবে না, এই ভালোবাসাটা থাকবে না। এই যে আমাকে দেশ বিদেশের লোক সবাই চিনছে, পরিচয় বাড়ছে আমার, এটাও একটা এর ব্যাপার। শুধু পয়সা ইনকাম শুধু করলে পয়সা হয় না, দেখলে হবে, মানুষের সম্মান, পরিচিতরও দরকার, ভালোবাসা, সম্মানটা দরকার। তাই যে ভালোবাসা এগুলোও অর্জন করতে হয়। আমাকে এখন তো যাক সারা দেশের লোক, সারা পৃথিবীর লোক সবাই তো আস্তে আস্তে তো পরিচয় আমার বাড়ছে, চিনছে। বাড়ছে। আর তন্ময় যা করেছে তাতে সত্যি তুমি যা বলছো, সারা দেশের লোক, ঠিক তাই। আর আর যদি আমি অন্য কাজে যাই, তাহলে যাক আমাকে চিনবে শুধু আমার শুধু গ্রামের লোক, এলাকার লোক, বাইরের লোক তো আর আমার চিনবে, আর আমার এই প্রকৃত ভালোবাসাটা তো আমার থাকবে না। না, শাহাবুদ্দিনদার সাথে গল্প করতে করতে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো শাহাবুদ্দিনদার সাথে কথা বলে, মন খুলে যে এত কথা বললো তন্ময় সম্পর্কে। তন্ময় আমাদের বাংলারই ছেলে, খুব ভালো ফটো তুলছে ইদানিং। তন্ময়ের সম্পর্কে অনেক ডিটেলস বললো। তন্ময়ের সাথে ছবি তুলে, মানে এই যে কৃতজ্ঞতা বোধ, তন্ময়ও বড় হয়েছে শাহাবুদ্দিনদার সাথে আহ ছবি তুলে, এবং শাহাবুদ্দিন দাও তন্ময়ের সাথে বড় হয়েছে, এই কৃতজ্ঞতা বোধ সব মানুষের মধ্যে থাকে না। তো আজকে সত্যি আমি শাহাবুদ্দিন দার সাথে এই কথা বলে আমার খুব ভালো লাগলো। তো আরো কিছু হয়তো কথা বলবো। আহ ঘাটের দিকে আমরা এগোচ্ছি, অনেক সকালে বেরিয়েছি দেখেছেন, খিদেও পেয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কিছুটা কথা বলবো, তারপরে ফিরতে হবে। গরমটাও আজকে বেশ। একটু দূরে জমিতে কিছু লোক নেমেছিল। শাহাবুদ্দিনদা বলল, এবার হয়তো সুযোগ আছে লেজার হুইসলিং ডাক দেখার, এবং সেটাই হলো। একটু অপেক্ষা করার পর লেজার হুইসলিং ডাকের ফ্যামিলি তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে এলো এবং আমাদেরকে অনেকটাই সময় দিল ছবি ভিডিও করার। ব্রঞ্চুইং জাকানা দেখতে পাইনি ঠিকই, কিন্তু এদের দেখে মনে হলো যে পূর্বস্থলী আসাটা আমার সার্থক হয়েছে। অনেক বেলা হয়ে গেছিল, এবার বাড়ি ফিরতে হবে। আজ সকালে যেভাবে বাগমোখ থেকে টোটো পেয়ে গেছিলাম এবং সেই টোটোতে ত্রিবেণী অবধি আসতে পেরেছিলাম, মানে দিনটা বেশ স্মুথলি শুরু হয়েছিল। সেরকম আজকে ফটো তুলতে এসে
যে জিনিসটা পাওয়া যাচ্ছিল না, লেসার হুইসলিং ডাক, সেই পাখিটাকে, সেই হাঁসটাকে সবশেষে দেখতে পেলাম। এবং অনেকক্ষণ সময় ধরে আমাদেরকে ছবি দিয়েছে, ভিডিও করতে পেরেছি। যদিও নৌকা থেকে অতটা ভালো করা সম্ভব হয় না, তবুও আপনারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং শাহাবুদ্দিন দা, তার অভিজ্ঞতা, সে কিভাবে এই পেশার সাথে যুক্ত হয়, তার মুখ থেকে তার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এরপরে আপনারা কোন গাইডের সাথে ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তার সাথে ভিডিও করার। চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে।